তাহলে আমরা ইলাস্টিসিটির ডেফিনেশন এখানে দিলাম এবং আমরা বলতেছি যে ইলাস্টিসিটি হচ্ছে একটা ধর্ম, এটা হচ্ছে একটা প্রপার্টি, হ্যাঁ, একটা ধর্ম বডি, যেটাতে কি হয়, এ বডি রিগেইনস ইটস অরিজিনাল পজিশন। বডি কি করে পুনরায় তার অরিজিনাল পজিশন ফিরে পায়, কখন? when forces are withdrawn, যখন তার উপর যে আরোপিত বল ফোর্স সেটাকে কি করা হয়, উইথড্র করা হয়। তার মানে কি দাঁড়ালো, যে ফোর্স দিয়ে যে ডিফরমেশন হয় সেটা সে আবার কি করে, রিগেইন করে, আবার নতুন ভাবে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এন্ড এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে তোমরা খুব ভালোই জানো যে ইলাস্টিসিটির সাথে আমাদের কিছু জিনিস খুব ওতপ্রোত ভাবে জড়িত, আর সেই জিনিসগুলোকে আমরা বাংলায় বলতাম হচ্ছে পীড়ন, বিকৃতি, এগুলো আর কি। হ্যাঁ, সো ওই একই জিনিস, হ্যাঁ বুঝি না, সরি, হুকের সূত্র। হ্যাঁ হুকস ল, হ্যাঁ হ্যাঁ হুকস ল, এক্স্যাক্টলি। সো ওগুলো আমরা পড়বো। তো ওই পীড়ন, বিকৃতি, ওগুলোরে আমরা ইংরেজিতে বলি হচ্ছে তোমার স্ট্রেস, স্ট্রেইন, এগুলো বলি আর কি। হ্যাঁ, জাস্ট একটু নামগুলো আর ইংরেজিতে, এটাই তোমাদের জন্য একটু চ্যালেঞ্জ আর কি প্রথম সেমিস্টার হিসাবে। মানে বেসিক্যালি যারা শুরু থেকে বেঙ্গলি মিডিয়ামে পড়ছো তাদের জন্য এইটাই একটা চ্যালেঞ্জ, শুধু মিডিয়ামটা। বিকজ আমিও একটু নার্ভাস ছিলাম শুরুতে, কারণ আমারও কিন্তু এডুকেশন বাংলা মিডিয়ামে। তবে একটি কথা বলি, যে তুমি শুধু চিন্তা করবা যে তুমি তুমি হচ্ছে কি ইংরেজি সাহিত্য পড়তেছো না, হ্যাঁ, তো যেহেতু ইংরেজি সাহিত্য পড়তেছো না সেহেতু এত সমস্যা নাই। মানে আই মিন গ্রামার যে ব্যাপারটা সেটা এত বেশি ইম্পর্টেন্ট না, তোমার মূল ভাবটা প্রকাশ করাটাই বেশি ইম্পর্টেন্ট এখানে। আর এখানে দেখো যে তোমাদের বিভিন্ন যে টার্ম থাকে, ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা সিএসসি, যাই হোক, কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, ম্যাক্সিমামই এই খুব ছোটখাটো ইংলিশ জানলেই চলে যায়। হ্যাঁ, লেটাস কনসিডার বা এই সেই হাবিজাবি বা ছোটখাটো ইংরেজি, হ্যাঁ, এগুলো এমন কোনো ব্যাপার না, একটু পড়লেই দেখবা যে পারতেছো। সো আমরা আসি তাহলে আলোচনা। আমরা বলতে স্ট্রেস, যেটাকে আমরা বলতে পারি যে তোমার বাংলায় বলতে পারি কি, পীড়ন বলতে পারি। তাহলে স্ট্রেসকে আমরা ডিফাইন করতেছি, স্ট্রেস তাহলে আমরা বলছি যে তোমার ফোর্স পার ইউনিট এরিয়া, হ্যাঁ, রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস। তো রিস্টোরিং ফোর্স পার ইউনিট area is called stress. বুঝাই বলতেছি, তার আগে বলি যে তাহলে হচ্ছে তোমার স্ট্রেস সচরাচর হচ্ছে দুই রকম। একটাকে বলি হচ্ছে আমরা নর্মাল স্ট্রেস, আর একটাকে বলতেছি আমরা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। তাহলে আমরা বলছি নর্মাল স্ট্রেস, তাহলে আমরা বলছি যে এটা হচ্ছে কি রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু দ্য সারফেস is called normal stress. So restoring force per unit area, restoring force per unit area perpendicular to perpendicular to the surface is called normal stress.
আচ্ছা, নর্মাল আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার একটা জিনিস যে কিছু জিনিসের মানে কিছু ইংরেজির তোমার অর্থটা এটার প্রয়োগ ভেদে কিন্তু ভিন্ন হয়ে যায়। ঠিক আছে, যেমন তুমি যদি বলো যে আই ইট ডেট, হ্যাঁ, সো আই ইট ডেট মানে আমি তারিখ খাই না, ডেফিনেটলি আমি কি খাই, খেজুর খাই। সো এখানে নর্মাল ব্যাপারটা ওরকম আর কি। নর্মাল মানে কিন্তু স্বাভাবিক না, হ্যাঁ। নর্মাল মানে হচ্ছে তোমার লম্বালম্বি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, যেটাকে আমরা আরেকভাবে বলি পারপেন্ডিকুলার। ঠিক আছে, সো এই যে লম্বালম্বির ডিরেকশন যেটা, এটাকেই নর্মাল ডিরেকশন বলে। সো নর্মাল স্ট্রেস মিনস, সহজভাবে বাংলাতে যদি আমরা এখন বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে স্ট্রেস মানে যদি আমরা পীড়ন বলি তাহলে আমরা এটাকে উলম্ব পীড়ন বলতে পারি আর কি। ঠিক আছে, মানে লম্বালম্বি যে বলের কারণে যেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয় সেটা। আমরা রিস্টোরিং ফোর্স ব্যাপারটাও বলবো, তবে তার আগে টেনজেনশিয়াল স্ট্রেস নিয়েও একটু কথা বলি। স্যার নরমাল স্ট্রেস কে কি স্যার স্যার দৈর্ঘ্য পীড়ন বলা যাবে? হ্যাঁ, অনুদৈর্ঘ্য পীড়ন বলা যাবে। ঠিক আছে, আমি নামগুলো, বাংলা নামগুলো আমি ভুলে গেছি। স্যার তাহলে এত বেশি আরেকটা কি ছিল? শিখাবেন না। আরেকটা কি ছিল? হ্যাঁ, আরেকটা কি ছিল? অনুপস্থ। অনুপ্রস্থ ছিল। আমি জানি না কিন্তু, হ্যাঁ আমি বাংলা অনেক আগে পড়ছি, সো আমি জানি না আরেকটা কি ছিল। স্যার দৈর্ঘ্য ওকে, পীড়ন ছিল, প্রস্থ পীড়ন ছিল, তারপর আয়তন পীড়ন ছিল। না, আয়তন পীড়ন ছিল না। এটা স্ট্রেনের কথা বলতেছো, তাইলে স্ট্রেনে 3 রকম ছিল। তাহলে দেখো তুমি, অনুদৈর্ঘ্য বিকৃতি, তারপর পার্শ্ব বিকৃতি, আর একটা হচ্ছে কি যেন বলে, এরকম কিছু মেবি, আই ডোন্ট নো, একটু দেখে নিও বাংলাগুলা। আচ্ছা, অসহপীড়ন পীড়ন সরি। অসহপীড়ন, আচ্ছা কিছু একটা। ওকে, আমরা এখন বাংলা নিয়ে এত বেশি মাথা না ঘামাই, তোমরা একটু দেখে নিবা তোমাদের ইজি করার জন্য। হ্যাঁ, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবেই দেখো। বাংলা যেহেতু আমাদের লাগবেও না, সেহেতু আমরা বাংলা ভুলে যাওয়া বেটার আর কি, যত সম্ভব দ্রুত। হ্যাঁ, যদিও আসলে মানে অনেক দেশই কিন্তু নিজের ভাষাতে সায়েন্স পড়ে বা সবকিছু চর্চা করে সামনে আগায় গেছে। যেমন জার্মান, জাপান, চায়না। তুমি এইসব দেশে কিন্তু তুমি যদি ডিগ্রি করতে যাও তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদের ভাষা শিখেই ডিগ্রি করতে হয়, কোরিয়া, হ্যাঁ। সো ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু আসলে ঐতিহ্যগতভাবে আমরা মেনে নিয়েছি ব্যাপারটা, সেহেতু কি তোমার হচ্ছে যে আমরা ইংরেজিটাকেই ফলো করতে হবে, যেহেতু আমাদের দেশে বাংলা বই পর্যন্ত নাই, মানে কোয়ালিটিফুল। দু একটা বই পাবা বাজারে, ফিজিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর, যেগুলো দেখবে যে বেসিক্যালি কোনো না কোনো ইংরেজি বইয়ের সিম্পল অনুবাদ। তার মানে কোয়ালিটি তো ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের এই যে হাই স্কুল লেভেলে যেসব সংজ্ঞা টঙ্গাও দেওয়া হয়, এগুলো ইংরেজি অনুবাদের বাংলা ডেফিনেশন আর কি, বাংলা রূপ আর কি, বঙ্গান্তর। সায়েন্স লেখার মতো বাংলা লেখক এখনো তেমন নাই। দু একজন আছে, হয়তো ইন্টারেস্ট ফিল করে না মেবি। এখন দেখি যে বিভিন্ন বইয়ে, ইন্টার এসএসসির বিভিন্ন বইয়ে যে বুয়েটের কাইকোবাদ স্যার, জাফর ইকবাল স্যার, এরা ইয়ে করে। তো এরা লিখলে হয়তো কিছুটা লিখতে পারবে, কিন্তু লিখে কিনা জানি না, হয়তো মডিফাই করে কিছু একটু। ওকে, তাহলে আমরা বলতেছি যে তোমার এই যে যেটা হচ্ছে প্যারালাল আর পার্শ্ব বিকৃতি বলতে হয়, পার্শ্ব পীড়ন বা কি যেন বলতেছো তোমরা, তো আমরা বলছি যে এখানে হচ্ছে রিস্টোরিং ফোর্সটা হবে প্যারালাল টু দ্য সারফেস। ঠিক আছে, এটাকে আমরা টেনজেনশিয়াল স্ট্রেস বলবো। তাহলে আমরা বলছি রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া প্যারালাল টু দ্য সারফেস। ঠিক আছে, টু দ্য সারফেস ইজ কল্ড কি, তোমার টেনজেনশিয়াল স্ট্রেস। এখন বুঝাই বলি যে আসলে কি বলতে চাচ্ছি, তাহলে এখন একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি
কোনো রকম অস্পষ্টতা থেকেও যায় তাহলে ওয়েল তাহলে রিস্টোরিং ফোর্স মানে হচ্ছে দ্য ফোর্স হুইচ অ্যাক্ট বিহাইন্ড রিস্টোর ইটস অরিজিনাল শেপ। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার বস্তুর শেপ যেটা ছিল সেটাকে তো তার উপর বল দিলে কি হলো, তার তোমার শেপটা ডিফর্ম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন এই ডিফর্ম শেপটাকে পুনরায় আগের অবস্থায় যে যে কারণে যে বলটা নিয়ে যায় সেটাকে আমরা রিস্টোরিং ফোর্স বলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ ব্যাপার আর কি। ঠিক আছে, অভ্যন্তরীণ প্রপার্টি মানে যেটার কারণে বস্তুটা, যে বলের কারণে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে। খুব সহজভাবে যদি একটু চিন্তা করো, তুমি যদি এরকম একটা স্প্রিং কে চাপ দাও, তাহলে এই বাইরে থেকে যে বলটা দিচ্ছ সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, যেটা তুমি আঙ্গুল দিয়ে দিচ্ছ। ঠিক আছে, খুব ইজি ব্যাপারটা। কিন্তু তুমি যে আঙ্গুল দিয়ে যে চাপ দিয়ে ধরে আসো, তুমি একটা ফোর্স ফিল করতেছো, যেটার কারণে মনে হচ্ছে যেন এটা বাইরের দিকে চলে আসতে চাচ্ছে, তোমার হাতে ধাক্কা দিচ্ছে প্রতিনিয়ত। এই বলটা কিন্তু ওই স্প্রিং এর অভ্যন্তরীণ প্রপার্টি, আর এটাকে আমরা রিস্টোরিং ফোর্স বলছি, কারণ স্প্রিংটা চাচ্ছে অলওয়েজ সে যে শেপে ছিল সেই শেপে থাকবে। তাহলে এই যে তুমি বাইরে থেকে যেটা দিলা এটাকে আমরা অ্যাপ্লাইড ফোর্স বলছি, আর যেটার কারণে এটা তোমার দুই আঙ্গুলের উপর চাপ দিচ্ছে প্রতিনিয়ত সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। মানে যে বলের কারণে এই বস্তুটা ইনিশিয়ালি যে পজিশনে ছিল বা যে আকৃতিতে ছিল সেই আকৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে, সেটাই হচ্ছে রিস্টোরিং ফোর্স। এখন ফোর্স পার ইউনিট এরিয়া তো আমরা প্রেসার বলি, খুব ভালো সহজে জানি আমরা। তো এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়াকে আমরা বলতেছি হচ্ছে তোমার প্রেসার, আর এই রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়াকে আমরা বলতেছি তাহলে স্ট্রেস। তাহলে এখানে কিন্তু মানে তুমি বলতে পারো যে ইন অ্যানাদার সেন্স স্ট্রেস ইজ ওয়ান কাইন্ড অফ প্রেসার। ঠিক আছে, এবং দেখো যে ইংরেজি শব্দগুলো কিন্তু কাছাকাছি। আমরা কিন্তু শাব্দিক ভাবে যদি বলি, আমরা কিন্তু এরকম বলি যে খুব স্ট্রেসে আছি, অথবা অনেক সময় বলি যে খুব প্রেসার যাচ্ছে। মানে একই জিনিস বুঝাইতেই কিন্তু শব্দগুলো ইউজ করি। হুম, কিন্তু যদি আমরা এটাকে তোমার সাইন্টিফিক্যালি বলতে চাই, হুম, তাহলে হচ্ছে যে আমরা মেবি মেবি হ্যাঁ, এটা কিন্তু অ্যাপ্লাইড না। যদি সাইন্টিফিক্যালি আমরা বলতে চাইতাম তাহলে হয়তো যদি স্ট্রেসে আছি বলতে আমরা বলতাম যে ভিতর থেকে যেটা আসতেছে আর কি। হ্যাঁ, যেমন মনে করো যে সাপোজ আবার শরীর খারাপ কোনো কারণে, হুম, আমার শরীর ভেঙে পড়তেছে, অথবা আমি মানে শারীরিক ভাবে কোনো প্রবলেম আছে সেটার কারণে স্ট্রেস ফিল করতেছি, তাহলে এইটাকে আমি স্ট্রেস বলতে পারি আর কি। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আমার মনে করো যে বাইরে থেকে কিছু দেওয়া হয়েছে, যেমন আমি মনে করো যে তোমার ফিজিক্যাল কাজ করতেছি, কোনো একটা বস্তু তুলে নিয়ে যাচ্ছি মাথায় করে বা এই যে, তাহলে এই ক্ষেত্রে আমি মানে চাপ বলতে পারি আর কি, মানসিক চাপ। তাহলে মানে বেসিক্যালি মানে সব সময় তো আসলে সায়েন্সের সাথে রিলেটেড ভাবে ওয়ার্ড গুলো ইউজ করা হয় না, বাট আমি কম্পেয়ার করে বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমরা তাহলে যে বাহ্যিক কাজের ক্ষেত্রেই আমরা প্রেশার শব্দটা ইউজ করতে পারি, এবং ইনার যে যত ব্যাপার স্যাপার আছে, লেখাপড়ার প্রেশার হতে পারে, শরীর খারাপের প্রেশার হতে পারে, সেটাকে আমরা স্ট্রেস বলতে পারি আর কি। ঠিক আছে, মানে যেটা কিনা ভিতর থেকে আসতেছে, যেটা বাইরে থেকে কেউ অ্যাপ্লাই করতেছে না। হ্যাঁ, বাইরের কোনো কারণে হতে পারে, কিন্তু ঘটনাটা আসতেছে স্বতঃস্ফূর্ত ভিতর থেকে, তো সেটাকে আমরা স্ট্রেস বলতে পারি। সো স্ট্রেস এন্ড প্রেশার ইজ সেম থিং ইন লার্জ সেন্স। হ্যাঁ, বড়ভাবে যদি স্থূলভাবে চিন্তা করা যায় একই জিনিস, কিন্তু যদি আমরা সূক্ষ্মভাবে বুঝতে চাই তাহলে আমরা বলবো যে দুইটাই ফোর্স পার ইউনিট এরিয়া, দ্যাটস ওকে, বাট একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়া, আর একটা হচ্ছে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এতটুকুই হচ্ছে পার্থক্য। এখন আসো যে তোমার এই যে নর্মাল স্ট্রেস এবং ট্যানজেনশিয়াল স্ট্রেস যেটা, তাহলে ওই যে ব্যাপারটা যেটা বললাম আর কি, যে তোমার এই যে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া এটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হতে পারে, আবার প্যারালাল টু দ্য সারফেসও হতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করো যে তোমার স্প্রিং এর যে ব্যাপারটা, আমরা এরকম বড় স্প্রিং এরকম চাপ দিলাম,
তাহলে এইটা কিন্তু তোমার পারপেন্ডিকুলার হচ্ছে, হ্যাঁ, লম্বালম্বি ভাবে। আমি লম্বালম্বি ছোট করতেছি, সে লম্বালম্বি প্রেসার দিচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা এইটাকে আমার যে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া যেটা, সেটাকে আমরা কিন্তু বলতে পারি তোমার হচ্ছে নর্মাল স্ট্রেস, ঠিক আছে। কিন্তু মনে করো যে তোমার একটা বেলুন ফু দেওয়া হলো, ঠিক আছে, চারিদিকে একসাথে বড় হচ্ছে, হ্যাঁ। তো এই যে তোমার মানে ফুলটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, এটি কিন্তু অলওয়েজ বের হয়ে যেতে চাচ্ছে। এটার একটা ধর্ম আছে, যে ধর্মের কারণে অটোমেটিক্যালি তুমি যদি কোনো কিছুতে না বেঁধে ফু দিয়ে বড় করে আবার ছেড়ে দাও, কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা কিন্তু গ্রসলি চারিদিকে একসাথে বড় হচ্ছে, হ্যাঁ। তো চারিদিকে যেহেতু গ্রসলি একসাথে বড় হচ্ছে, পার্টিকুলার কোনো একটা সারফেসের সাপেক্ষে এটা কিন্তু লম্ব না, মানে টেনজেনশিয়াল, নর্মাল না, বরং এটা টেনজেনশিয়াল। মানে আমরা যেভাবে বলে থাকি আর কি, সার্কুলার ডিরেকশন হলে প্রত্যেক সময় তার ফোর্সটা কি করে, ওই একটা পার্টিকুলার ইয়ে বরাবর, স্পর্শক বলি বাংলাতে, স্পর্শক বরাবর কাজ করে, যেটাকে আমরা ইংরেজিতে ট্যানজেনশিয়াল বলি আর কি। সো এরকম যে ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো যে তাহলে এই ধরনের ফোর্স থেকে, তো এই ধরনের ফোর্স যেটা যেটা হচ্ছে তোমার রিস্টোরিং ফোর্স, সেটাকে আমরা বলতেছি, সেটার কারণে যে তোমার স্ট্রেস হচ্ছে, সেটাকে আমরা বলছি টেনজেনশিয়াল স্ট্রেস। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার যে তোমার হচ্ছে হোয়াট ইজ স্ট্রেস and what is the normal stress and what is tangential stress. স্যার টেনজেনশিয়াল স্ট্রেসটা কি আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, দেখো, একটা হচ্ছে যে তোমার বলটা একদম উপর থেকে মাথার উপর দিয়ে দিলা, এবং তুমি মাথার উপর দিয়ে কেউ তোমাকে চাপ দিল, ঠিক আছে। এখন তুমি মাথার উপর দিয়ে চাপ দেওয়ার কারণে তুমি কি করলা, বসে গেলা, হ্যাঁ। সো আবার যখন চাপ কম ফিল করতেছো, তুমি আবার দাঁড়াই গেলা আর কি, যে ব্যাপারটা একদম লম্বালম্বি আর কি, হ্যাঁ। তো এটাকে আমরা বলতেছি যে তোমার হচ্ছে নর্মাল স্ট্রেস, ঠিক আছে। কিন্তু আমরা বলছি যে কিছু জিনিস আছে যে নর্মাল মানে কি, তার মানে দাঁড়াইলো যে এটা হলো সারফেস, এটা হলো প্রেসার, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তো প্রেসার বাড়তেছে, সারফেসটা এরকম ছোট হয়ে গেল, ঠিক আছে। প্রেসার কমতেছে, সারফেসটা এরকম বড় হয়ে গেল, এক্সপান্ড হয়ে গেল। খুব সহজে বোঝা যাচ্ছে, তার মানে এটার কম্প্রেশন এবং এক্সপানশন এই বরাবর হচ্ছে, আর সারফেসটা ছিল এরকম, তাহলে কি হলো, নর্মাল টু দ্য সারফেস। এখন দেখো ব্যাপারটা তো এই যে বেলুন যেটা বললাম, হ্যাঁ, মনে করো এরকম ফুলানোর পরে, এখন তো প্রেসারটা তো চারিদিকে, তাই না। আমরা বলছি যে প্রেসার গুলো কিন্তু কাজ করে কোন বরাবর, এটার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার টেনজেনশিয়াল বরাবর আর কি। তোমরা এটা জানো, তোমরা এরকম এক্সাম্পলও পড়ছো, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে, এটা কিন্তু আমি যে ছবি আঁকতেছি, এটা কিন্তু খুব কম, কিন্তু হাজার হাজার টেনজেনশিয়াল অংশ থাকে, আমি তার মধ্যে হয়তো কয়েকটা আঁকতে পারতেছি। তো দ্যাট ইজ, এটা কিন্তু টেনজেনশিয়াল মানে হচ্ছে যে তোমার স্পর্শক বরাবর। স্পর্শক বলতে আমরা টেনজেনশিয়াল ডিরেকশন বলি আর কি, হ্যাঁ। স্পর্শক জিনিসটা যদি কি বলো, সেটা তো আসলে একটু সমস্যা বোঝানো, তারপরেও একটু বোঝাই যে এরকম যদি থাকে, তাহলে এই যে যে ব্যাপারটা, মানে যেটা একটা তোমার এটাকে টাচ করে যায়, যে সেটাকেই তো তুমি স্পর্শক বলো। এবং এটা ট্যানজেনশিয়াল বলার কারণ হচ্ছে এই, যে এটা বেসিক্যালি এই যে এখানে যদি থিটা হয়, তাহলে এখানে ট্যান থিটা দিয়ে এটা মানটা নির্ণয় করা হয়, বেসিক্যালি লম্ব বাই ভূমি যেটা আমরা বলি আর কি, হ্যাঁ। সেখান থেকে এই জন্য এখানে ট্যানজেনশিয়াল বলে, বাট বেসিক্যালি এটা হচ্ছে যে স্পর্শক বরাবর যে লম্ব রেখাটা আর কি। সো এই ধরনের ক্ষেত্রে বলটা এইদিকে চারিদিকে কাজ করে আর কি। মানে কি, তুমি ফোর্সটা যত অ্যাপ্লাইড ফোর্স যত বাড়াইতে থাকবে, এটা কিন্তু এই বরাবর প্রত্যেকটা অ্যারোর ডিরেকশন বরাবর এক্সপান্ড হতে থাকে, এবং যখন কমাতে থাকবে প্রত্যেকটা অ্যারোর ডিরেকশন বরাবর এটা কি করবে, কম্প্রেস হতে থাকবে, ছোট হতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে প্রত্যেকটা অ্যারোর ডিরেকশন বরাবর বড় হওয়া বা ছোট হওয়ার যে ব্যাপারটা, এটা ডিপেন্ড করে যেটার যে ফোর্সের কারণে, সেটাকে আমরা ট্যানজেনশিয়াল ফোর্স বলতেছি, হ্যাঁ। এবং তাহলে বাড়বে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের জন্য, কমবে হচ্ছে রিস্টোরিং ফোর্সের জন্য, হ্যাঁ। মানে হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্স যখন ছেড়ে দিবা, তখন যেটার কারণে এটা আগের অবস্থায় ফিরে আসবে, সেটাই তো রিস্টোরিং ফোর্স। তো এটাও তো তখন টেনজেনশিয়াল বরাবরই হচ্ছে, নাকি তোমার বেলুনটা এই সামনের দিকে বড় ছিল, পাশে যেরকম ছিল সেরকমই থেকে গেল, অথচ ছোট হয়ে গেল, এরকম তো হয় না, বরং চারিদিক থেকে এট এ টাইম কমে যায়, তাই না।
তাহলে এই জন্য এটাকে আমরা ট্যানজেনশিয়াল ফোর্স, এবং এই রিস্টোরিং ফোর্সটাকে ট্যানজেনশিয়াল রিস্টোরিং ফোর্স বলতেছি। এবং এই রিস্টোরিং ফোর্সের পার ইউনিট এরিয়াতে যে মান সেটাকে আমরা ট্যানজেনশিয়াল স্ট্রেস বলতেছি। কিছু কি বোঝা গেছে নাকি এখনো বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। ওকে, এখন স্ট্রেন যে কনসেপ্ট, সেটা আসলে কনসেপচুয়াল না, সেটা একদম ফিজিক্যাল, মানে দেখা যায়। তো সেটা বোঝানো এত ডিফিকাল্ট কিছু না। স্ট্রেইন হচ্ছে সিম্পলি বাংলাতে আমরা বলতাম হচ্ছে বিকৃতি, মানে কেমন ছিল কেমন হয়েছে, সেটাই হচ্ছে স্ট্রেইন। মানে তোমার আগের মুখ আগে কেমন দেখতে ছিলে, এখন কিরকম হয়েছে, সেটা পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকে হতে পারে, বাট আগের অবস্থা সাপেক্ষে বিকৃত হয়ে গেছে। হুম, এটাই হচ্ছে তোমার বিকৃতি। সো এটা আসলে এমন কিছু না, এটা খুবই সোজা। আরে বাবা, এত বড় দীর্ঘ নিঃশ্বাস কেন ভাই? সুলতান আহমেদ, কি হয়েছে তোমার? কথা তো আমি বলতেছি। সরি স্যার, ওই কালকে রাতে ঘুমের ওষুধ খাইছিলাম তো ঘুম আসতেছিল না তাই। ও আল্লাহ, এই বয়সে ঘুমের ওষুধ খাইতে হয়? এটা তো সমস্যা। আর মাথা ব্যথা করতেছিল ওই জন্য। স্যার সুলতান আহমেদ মনে হয় নর্মাল স্ট্রেসে আছে, ডিপ্রেশন। নর্মাল স্ট্রেস আছে না, না ট্যানজেনশিয়াল স্ট্রেস আছে, কে জানে। আচ্ছা যাই হোক, আমরা মজা না করি কারো খারাপ অবস্থা নিয়ে, কিন্তু আসলে ঘুমের ওষুধ খাওয়া কিন্তু ভালো না সুলতান। বয়স তো খুবই কম, এখনই কেন ঘুমের ওষুধ খেতে হচ্ছে কে জানে। আমি একবার কি করছি তোমাদের একটা গল্প বলি শোনো। আমি আমি আল্লাহর রহমতে হচ্ছে খুব মানে সুখী মানুষ, আমি নিজেকে দাবি করি। মানে ঘুম টুম নিয়ে কোনো প্রবলেম কখনো হয়নি আমার থ্রু আউট মাই লাইফ। এমন অবস্থা হয়েছে, বরং উল্টা হয়েছে। আমি বহুদিন জীবনে বহুদিন পড়ার টেবিলে বসে বসে ঘুমাই গেছি। উল্টা মানে ঘুমের জন্য সমস্যা হয়েছে, ঘুম আসতে সমস্যা হয়। শুনি না আজাদ শাওন তোমার কথা। হয় কি অবস্থা? তোমার কি আমারও অবস্থা? স্যার ঘুমে, স্যার আমারও সেম অবস্থা, হুম, ঘুমের রাজা। ভালো তো এত এত টেনশন নিয়ে জীবনে বাঁচার কি মানে। তো যেটা হলো, আমি তোমাদের একটা কথা বলতে পারি যে যাদের ঘুম প্রবলেম হয়, তারা একটা থিওরি অ্যাপ্লাই করে দেখতে পারো, যদিও সবার জন্য কাজ করবে হয়তো না, বা করতেই পারে, মানে আমার মনে হয় করবে। সেটা হলো যে বই নিয়ে বসে তুমি থাকা। নামাজ পড়া। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখো মন মেজাজ ফ্রেশ থাকলে ঘুমে কোনো প্রবলেম হবে না। জি স্যার একদম। একদম একদম ঠিক বলছেন স্যার। কিন্তু তুমি হাবি জাবি টেনশন করবা, এই করবা সেই করবা, ঘুমে প্রবলেম হবে, ঠিক আছে। এখন যেটা বলতেছি আর কি, যে আমি মনে করো যে কোনো এক সময় ইউনিভার্সিটি থাকতে একবার একটা ভ্যাকেশন পড়ছিল। আমাদের ইউনিভার্সিটিতে তোমার এই যে বাৎসরিক একটা ভ্যাকেশন দেয় 1 মাসের, ওটাকে আমরা গ্রীষ্মকালীন ছুটি বলতাম। তো আমি বাড়ি যাইনি, বাড়ি যাব আর কি, মানে প্রথম 1 সপ্তাহ পরে গেছিলাম। তো প্রথম 1 সপ্তাহে মনে করছি আচ্ছা মানুষ ঘুমের ওষুধ কেন খায়। আমার এক বন্ধুদের সাথে কথা বলে আমি বলছি যে ঘুমের ওষুধ কিসের জন্য খায়, চল একটু টেস্ট করে দেখি। ছোট মানুষ তো, তোমাদের মতো, এই যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, একটা ঘুমের ট্যাবলেট নিয়েছি বুঝছো, একদম সস্তা, 1 টাকা না, 1 টাকাই মনে হয়েছিল, 1 টাকা দাম। কি ট্যাবলেট নামও মনে নাই। পরে খাইছি শুধু দেখার জন্য ঘুম তো আমার তো ঘুমের কোনো প্রবলেম নাই, তারপরে উপর খাইছি ট্যাবলেট। আল্লাহ রে আল্লাহ, টানা মনে হয় 1.5 দিন 2 দিন ঘুমাইছিলাম। আমার রুমমেট যে ছিল সে তো ভয় পেয়ে গেছিল রীতিমতো, সে আমারে 3 বেলা শুধু খাবার এনে দিত, আমি খাই আবার ঘুমাইছি। কোন রকম খাইছি, নামাজ পড়ছি আর ঘুমাইছি সেই 2 দিন। সো এটা মনে পড়ে গেল হঠাৎ, তোমাদের ঘুমের ওষুধ জি খাওয়ার স্যার, কথা ওইটা শুনে। এখনো কাজ করতেছে আপনার উপর। হ্যাঁ, ওই ট্যাবলেটটা এখনো আপনার উপর কাজ করতেছে। এখনো কাছে। আরে বাপরে বাপ,
সেটা হচ্ছে 2012 সালের কথা, আর এখন 2020, 8 বছরেও কাজ করতেছে 1 টাকার ট্রাভেলেন, ভালোই তো। আচ্ছা, ওকে। সো স্ট্রেইন, হ্যাঁ স্ট্রেইন পড়াচ্ছি আমরা। সো আমরা বলতেছি হচ্ছে যে তোমার, তাহলে কি বলো, এটা জাস্ট শেপের চেঞ্জ আর কি, ঠিক আছে, আর কিছুই না, এটা খুব সহজ কথা। তাহলে আমরা বলছি দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন শেপ, দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন শেপ to the original shape is called strain. তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে শেপ চেঞ্জ হয়ে গেলে আগে কেমন শেপ ছিল আর কি পরিমাণ পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আর এই দুইটার রেশিওতে, দুইটার অনুপাতকে আমরা বলছি স্ট্রেন। ভেরি ইজি। জাস্ট মনে করো একটা দৈর্ঘ্য ছিল 5 মিটার, আমরা এটা টান দিছি, হ্যাঁ, বাড়ছে মনে করো 5 সেন্টিমিটার, তাহলে ওই যে 5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 5 মিটার, দিস ইজ স্ট্রেন, হ্যাঁ, আর কিছুই না। সো স্ট্রেন হয় 3 প্রকার। আমরা কি একটাকে বলে হচ্ছে তোমার ল্যাটেরাল স্ট্রেন, এটাকে তুমি বলতে পারো অনুদৈর্ঘ্য বিকৃতি, যেটা বাংলায়, ল্যাটেরাল শব্দের অর্থ দৈর্ঘ্য বরাবর বা টুয়ার্ডস লেন্থ। তাহলে আমরা একটাকে বলতেছি হচ্ছে তোমার ল্যাটেরাল স্ট্রেন, ল্যাটেরাল স্ট্রেন। এইটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে তোমার the ratio of change in length to the original length, হ্যাঁ, তাহলে এই যে চেঞ্জ ইন শেপ টু দ্য অরিজিনাল শেপের পরিবর্তে জাস্ট কি দেবো, লেন্থ টু দ্য অরিজিনাল লেন্থ, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম না, তোমরা লিখে ফেলবা, জাস্ট শেপের জায়গায় কি লিখবা, লেন্থ লিখবা, ঠিক আছে। তাহলে রেশিও অফ দ্য চেঞ্জ ইন লেন্থ টু দ্য অরিজিনাল লেন্থ, তাহলে আমাদের যদি যে লেন্থটা পরিবর্তন হয়েছে 5 সেন্টিমিটার যেটা বলা, এটাকে যদি স্মল এল বলি, আর যে লেন্থটা আগে ছিল সেটাকে যদি আমরা ক্যাপিটাল এল বলি, তাহলে এই যে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এইটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ল্যাটেরাল স্ট্রেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা বলি হচ্ছে শেয়ারিং স্ট্রেন, ঠিক আছে। এইটাকে আমরা বাংলাতে বলতে হয়তো পার্শ্ব বিকৃতি বা কৃন্তন বিকৃতি, আই ডোন্ট নো, একটু ডিফিকাল্ট জিনিস এগুলা, বাংলা মনে রাখতে পারি, ভুলে গেছি, অনেক আগে পড়ছি তো। তো শেয়ারিং স্ট্রেন মিনস যে এটা আগের যে অবস্থায় ছিল আর নতুন ভাবে যেভাবে চেঞ্জ হয়েছে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটা আর কি। আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে ল্যাটেরাল স্ট্রেন তো ভেরি ইজি, এটা নিয়ে আমরা আসলে আর কথা না বলি। কিন্তু শেয়ারিং স্ট্রেন মনে করো যে একটা বই আর কি, ঠিক আছে, সাপোজ একটা বই অথবা কোনো একটা বস্তু এইভাবে রয়ে গেছে, ঠিক আছে, এইভাবে, এটা একটা সারফেসের উপর রয়েছে সাপোজ। তাহলে কি করলা, তুমি এই দিক দিয়ে একটা ফোর্স দিলে, অ্যাপ্লাইড ফোর্সটা দিলে এদিকে, এদিকে দেওয়ার কারণে বস্তুটা এরকম একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে, জাস্ট বাঁকা হয়ে গেল সিম্পলি। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো না, এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকেই তুমি বলতেছো হচ্ছে শেয়ারিং স্ট্রেন। তার মানে এখানে কিন্তু অনুপাত না, বরং এটা হচ্ছে যে আগে কি অবস্থায় ছিল সেটার সাপেক্ষে নতুন যে অবস্থা, হ্যাঁ, সেই অবস্থার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, কোণ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে শেয়ারিং স্ট্রেন। খুব সহজেই বোঝা যায়, তাই না? এটা একটা বই, মনে করো আমি কি করলাম, এদিক দিয়ে একটু ফোর্স দিলাম, এই যে বাঁকা হয়ে গেল যে ব্যাপারটা, হ্যাঁ, তো এটাকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে তোমার কি শেয়ারিং স্ট্রেন, ঠিক আছে। সেটা বা সেটা হচ্ছে মোচড় মোচড় হ্যাঁ, পীড়ন না? মোচড় 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 মোচড়, হ্যাঁ এক্স্যাক্টলি, মোচড়, মোচড় বলতে পারো, ইউ ক্যান সে ইট। সো যাই হোক, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে শেয়ারিং স্ট্রেন। আরেকটা হচ্ছে ভলিউম স্ট্রেন। ভলিউম স্ট্রেন তো আরো সোজা, যে তোমার আয়তন, এই যে এখানে তুমি বলবে রেশিও অফ চেঞ্জ ইন ভলিউম টু দা অরিজিনাল ভলিউম, হ্যাঁ, মানে ভলিউম যেটা আগে ছিল আর যেটা নতুন ভাবে চেঞ্জ হইলো, মানে যতটুকু পরিবর্তন হলো, রিমেম্বার নতুন ভাবে হলো না, বরং যতটুকু পরিবর্তন। ফর এক্সাম্পল, কারো আয়তন ছিল সাপোজ তোমার 100 ঘনমিটার, হ্যাঁ, মিটার কিউব, আর নতুন ভাবে আয়তন হইলো 102 ঘনমিটার। তাহলে এই যে 2 এক্সট্রা যেটা হলো, নতুন যেটা হলো সেটা হলো 2, হ্যাঁ, ওই 2 ডিভাইডেড বাই 100 যেটা, হ্যাঁ,
2 ডিভাইডেড বাই 100 যেটা, সেটা হচ্ছে তোমার কি আমাদের এখানে ভলিউম স্ট্রেন। তাহলে আমরা ভলিউম স্ট্রেন সিম্পলি বলছি ভলিউম স্ট্রেন, সেটা হচ্ছে কি এই যে এখানে চেঞ্জ ইন শেপের জায়গায় বলবো ভলিউম, ঠিক আছে, ভলিউম টু দ্য অরিজিনাল আয়তন। ভলিউম। তাহলে সিম্পলি এটা স্মল ভি বাই ক্যাপিটাল ভি, ঠিক আছে, স্মল ভি বাই ক্যাপিটাল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা হচ্ছে আমাদের কি তোমার ভলিউম স্ট্রেন। তাহলে তিনটা বিকৃতি আমরা নিয়ে এখানে কথা বলছি। একটা হচ্ছে ল্যাটেরাল স্ট্রেন, জাস্ট লেন্থটা চেঞ্জ হওয়ার ব্যাপারটা, একটা ভলিউম স্ট্রেন, ভলিউম চেঞ্জ হওয়ার ব্যাপার, খুব সহজের দিকটা। এইটা একটু কনভেনশনাল না, এরকম অনুপাত হচ্ছে যে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থার সাপেক্ষে নতুন যে অবস্থা তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, হ্যাঁ, নতুন যে অবস্থা তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটাকে বলতেছি হচ্ছে আমরা শেয়ারিং স্ট্রেন। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রেস স্ট্রেন বুঝতেছি আশা করি। তাহলে স্ট্রেস স্ট্রেন যদি আমরা বুঝে থাকি, আর তাহলে আমরা তখন বলবো হচ্ছে তোমার কি আরেকটা জিনিস বলবো, সেটা হলো ইলাস্টিক লিমিট, তারপরে আমরা হুকস লতে চলে যাব, ঠিক আছে। আমরা তাহলে বেসিক আলোচনাটা শেষ করে ফেলতে পারবো, তারপরে অ্যাডভান্স আলোচনা আমরা নেক্সট দিন করতে পারবো। তাহলে ইলাস্টিক লিমিট, তোমরা এই জিনিসটাও জানো। আমরা ইলাস্টিসিটি বললাম যে একটা জিনিসের, একটা বস্তু কি করতে হবে তোমার, তার উপর বল প্রয়োগ করে যদি সেটা আবার আগের অবস্থায় ফিরে আসার যে ধর্ম, সেটাকে তার ইলাস্টিসিটি বলছে। এখন একটা বস্তুর উপর যদি সারা জীবন বল প্রয়োগ করতে থাকি, তাইলে কি আর সেটা আগের অবস্থায় ফিরে আসবে? বরং সেটা ডিফর্ম হয়ে যাবে ফর এভার, চিরতরে। মানে কি, একটা বেলুনকে যদি আমি ফু দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি, তাইলে ফিরে আসা তো একসময় দূরের কথা, এটা ফাইটে যাবে, এটা অবস্থান মানে কোলাপস করবে, ঠিক আছে না। একটা স্প্রিং কে যদি আমরা মানে কতটুকু বড় হয় দেখার জন্য টান দিতেই থাকি, অথবা নিচের দিকে ওজন চাপাইতেই থাকি, তাহলে কি হবে, একসময় এটা ছিঁড়ে যাবে। তাহলে এই একটা পার্টিকুলার সময় পর্যন্ত সে তোমার আগের অবস্থায় আসতে পারবে, তারপরে আর পারবে না। এই জিনিসটাকে, এটাকে আমরা বলবো ইলাস্টিক লিমিট আর কি, ঠিক আছে। মানে ছিঁড়ে যাওয়ার আগেও একটা অবস্থা হবে যেটা বড় হয়ে যাবে, আর আগের অবস্থায় ফিরে আসবে না, কারণ তার এই লিমিটের বেশি তারে প্রেসার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে রেঞ্জ পর্যন্ত তোমার ইলাস্টিসিটি ধর্মটা কাজ করবে একটা বস্তুর জন্য, সেই রেঞ্জটাকে আমরা বলবো হচ্ছে তার ইলাস্টিক লিমিট। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি ইলাস্টিক লিমিটের ডেফিনেশন। The maximum stress up to which a body exhibits the property of elasticity is called elastic limit. তাহলে আমরা বলছি যে যতটুকু প্রেসার দিলে কি হবে, তার ছেঁড়া হবে না, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হচ্ছে ইলাস্টিক লিমিট আর কি। তাহলে আমরা যতটুকু স্ট্রেস দিলে বস্তুটা ইলাস্টিসিটি ধর্মটা দেখাবে, শো করবে, সেটাকে আমরা ইলাস্টিক লিমিট বলবো, এর বাইরে না। তাহলে হুকস ল কি ছিল? হুকস ল ছিল যে ইলাস্টিক লিমিটের ভিতরে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। তো তাহলে এটা নিয়ে তো আর আশা করি কিছু বলতে হচ্ছে না, আমি মুছে দিচ্ছি, না হলে একটু উপরে লিখি হুকস ল, তারপরে মুছি। তাহলে আমরা বলছি যে তোমার হুকস ল, তাহলে এটা হচ্ছে যে তোমার উইদিন দা ইলাস্টিক লিমিট, শুরুতে ইলাস্টিক লিমিটের মধ্যে হতে হবে, হ্যাঁ। তো উইদিন দা ইলাস্টিক
limit stress is directly proportional to strain. Stress is directly proportional to strain. স্ট্রেস হচ্ছে স্ট্রেইনের প্রপোর্শনাল, মানে যত বেশি স্ট্রেস দিব তত বেশি বিকৃত হবে। খুব সহজ কথা, মানে এটা বোঝার জন্য এত নলেজও দরকার নাই, কমন সেন্স দিয়ে বোঝা যায় যে অবশ্যই স্ট্রেস যত বেশি হবে তোমার কি বিকৃতির পরিমাণ তত বাড়তে থাকবে, বেশি বিকৃত হবে। সো স্ট্রেস যত বেশি হবে বিকৃত তত বেশি হবে, সেটাই হলো আমাদের তোমার হুকস ল। সো আমরা বলতেছি যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে আমরা জানি যে তোমার প্রপোর্শনালিটি সাইন তুলে দিলে একটা কি হয়, সে কনস্ট্যান্ট আসে। তাহলে আমরা বলছি স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইনটু স্ট্রেন। সাপোজ আমরা এই ইটাকে বলতেছি তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে। দেয়ারফর আমরা বলতেছি যে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন ইজ ইকুয়াল টু ই। তো ই যে কনস্ট্যান্ট, এইটাকে আমরা বলি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। বাইরে চলে গেল, আচ্ছা নিচে নেই, ইলাস্টিসিটি, ঠিক আছে। তাহলে এখন দেখো এই মডুলাস অফ ইলাস্টিসিটির আবার তাহলে টাইপস থাকবে, বিকজ আমরা পড়ছি, আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে স্ট্রেন 3 রকম হয়, ঠিক আছে। স্ট্রেন 3 রকম হয়, আমরা পড়ছি ল্যাটেরাল স্ট্রেন, শেয়ারিং স্ট্রেন এবং ভলিউম স্ট্রেন। তাহলে স্ট্রেন যেহেতু 3 রকম হয়, তাহলে স্ট্রেনের মান 3 রকম হতে পারবে। সো স্ট্রেনের মান যেহেতু 3 রকম হতে পারবে, সেহেতু এই কনস্ট্যান্টের মান 3 রকম হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বলতেছি, প্রথমে আমরা বলছি হচ্ছে যে তোমার ল্যাটেরাল স্ট্রেনের জন্য লম্বালম্বি ভাবে যেটা হয় আর কি, হ্যাঁ, তো সেটার জন্য তো সরি আচ্ছা ওই যে উইথিন দ্য ইলাস্টিক লিমিট, তারপরে শব্দটা কি লিখছেন, স্ট্রেস নাকি স্ট্রেস ইজ স্ট্রেন? ডিরেক্টলি স্ট্রেস লিখছি, স্ট্রেস ইজ স্ট্রেস। ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এখন আমরা এই যে আবার বলতেছি, তাহলে এই রিলেশনটা 3 রকম হতে পারে। আমরা শুরুতেই বলতেছি লঙ্গিটিউডিনাল স্ট্রেন বা ল্যাটেরাল স্ট্রেন, যেটা বলি আর কি, আমরা হচ্ছে লঙ্গিটিউডিনাল বলছি, মানে এল বাই এল যেটা বলছিলাম আর কি, হ্যাঁ। তাহলে আমরা বলছি ওইখান থেকে যে ওইটা যদি স্ট্রেনের মান যদি ওইটা হয়, অর্থাৎ স্মল এল বাই ক্যাপিটাল এল যেটা আমরা বলছিলাম আর কি, হ্যাঁ। মানে এটা কি, এটা যদি এরকম হয় স্মল এল বাই ক্যাপিটাল এল, এরকম আমরা একটা দেখাইছিলাম, যেটাকে আমরা শুরুতে বললাম যে তোমার লঙ্গিটিউডিনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বরাবর যে স্ট্রেন সেটা আর কি। এবং আমাদের যে স্ট্রেস যেটা, হ্যাঁ, স্ট্রেস তো অলওয়েজ হচ্ছে কি ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেসের ডেফিনেশন তো আর চেঞ্জ হচ্ছে না, এটা ছিল তোমার নেচার চেঞ্জ ছিল, ঠিক আছে। নেচার একটা ছিল হচ্ছে তোমার লম্ব বরাবর, আর আরেকটা ছিল হচ্ছে তোমার কি মানে ট্যানজেনশিয়াল বরাবর, হ্যাঁ। কিন্তু এক্সপ্রেশন সেম ছিল, অলওয়েজ ছিল ফোর্স পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ স্ট্রেস, হ্যাঁ। তাহলে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, দুইটা ক্ষেত্রে একটু ক্লিয়ার করে মনে করে দেখো যে অলওয়েজ ছিল ফোর্স পার এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। এখানে কিন্তু এই ডেফিনেশনের কোনো চেঞ্জ হয়নি। যেখানে এখানে চেঞ্জ হয়েছে একবার এল বাই এল, একবার ভি বাই ভি, একবার থিটা, এখানে চেঞ্জ হয়েছে, কিন্তু উপরের যে অংশটা স্ট্রেস, সেটার কিন্তু কোনো ডেফিনেশন চেঞ্জ হয়নি। এটা সব সময় ফোর্স পার ইউনিট এরিয়াই ছিল, শুধুমাত্র নেচার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। নেচার এক জিনিস, আর একটা হচ্ছে যে তোমার মানে বাহ্যিক ভাবে চেঞ্জ হওয়া আরেক জিনিস, দ্যাট ইজ ওই যে তোমার দৈর্ঘ্য বরাবর হলো না প্রস্থ বরাবর হলো যে ব্যাপারটা, হ্যাঁ। সো এটা ছিল নেচার, মানে লম্ব বরাবর অথবা ট্যানজেনশিয়াল বরাবর, বাট ফোর্স পার ইউনিট এরিয়া অলওয়েজ ছিল। তো আমরা যদি এটাকে বলি তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, স্ট্রেসটাকে বললাম ফোর্স পার ইউনিট এরিয়া, আর নিচেরটাকে বললাম হচ্ছে ওই যে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে এটার নাম দিব তখন আমরা ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। দ্যাট ইজ দৈর্ঘ্য গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে এটাকে আমরা তখন বলবো হচ্ছে ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, এফ এল বাই এ স্মল এল।
তাহলে আমরা বাকিগুলোও কিন্তু এভাবে শো করতে পারি খুব ইজিলি। তোমরা ঠিকই সবাই বুঝতেছো যে তাহলে বাকিগুলো মনে করো আমরা স্ট্রেন আরেকটা পড়ছি সিম্পলি থিটা, আরেকটা পড়ছি সিম্পলি থিটা, আর উপর তো যা ছিল তাই থাকবে এফ বাই এ। তাহলে বেসিক্যালি হচ্ছে এফ বাই এ থিটা, আর এটাকে আমরা বলে হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। ঠিক আছে, আমরা এটাকে বলে হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। বাংলায় কি বলে আমার মনে নেই, ক্রিন্তন বিকৃতি বা কিছু একটা বলে, আই ডোন্ট নো, ক্রিন্তন গুণাঙ্ক বা কিছু একটা বলে। সো এটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। আচ্ছা আমি ইংরেজি গুলো লিখি। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে তোমার ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, ইয়ং। মোচন পীড়াঙ্ক স্যার, আচ্ছা যাই হোক কিছু একটা বলে, মোচর গুণাঙ্ক। এটাকে আমরা বলছি ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, আর এটাকে আমরা বলছি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। রিজিডিটি আরেকটা থাকলো আমাদের, আমরা এই স্ট্রেনকে আরেকভাবে লিখছিলাম, আর সেটা ছিল হচ্ছে ভি বাই ভি। তাহলে আমরা ওটাও লিখবো। ঠিক আছে, তো ভি বাই ভি যদি আমরা লিখি তাহলে আমরা যেটা পাচ্ছি, আমরা তাহলে আরেকটা আমাদের এক্সপ্রেশন ছিল এরকম যে এফ বাই এ উপরে যা ছিল তাই, নিচে ছিল স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এন্ড দ্যাট ইজ এফ ক্যাপিটাল ভি বাই এ স্মল ভি। হ্যাঁ, এবং এটাকে আমরা বলছি কে। ঠিক আছে, এটাকে আমরা বলছি কে, এবং এটাকে আমরা বলছি বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। এটাকে আমরা বলছি বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। সো এই হলো আমাদের নিচের যেহেতু মান 3 রকম হয়, সেহেতু আমাদের 3টা মানে কনস্ট্যান্ট আসলো, ওয়াই, ইটা এন্ড কে। ঠিক আছে, ক্যাপিটাল কে, ওয়াই, ইটা এন্ড কে, ক্যাপিটাল কে। হ্যাঁ, স্মল কে আর ক্যাপিটাল কে এর পার্থক্য আছে একটু, তোমরা জানো নিশ্চয়। তো আমার স্মল কে হয়ে গেছিল। আমাদের স্যাররা কিন্তু এগুলো খুব, আমাদের একজন স্যার ছিল, উনি এইসব লেখা শিখাইতে বলতো, কনস্ট্যান্টই তো ঠিক মতো লিখতে পারবি না যদি স্মল আর ক্যাপিটালের পার্থক্য না বুঝিস। সো যাই হোক, তাহলে এটা আমাদের হচ্ছে 3টা কনস্ট্যান্ট আমরা পাইলাম।